শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের কাছ থেকে আমরা বহুবার শুনেছি যে বাংলাদেশে তারা নির্বাচন চায়, তারা চায় নির্বাচিত সরকারের সাথেই তারা তাদের যাবতীয় সব ডিলিং করবেন। কেমন নির্বাচন চায় সেটা এক ধরনের তাদের বক্তব্য আছে। প্রশ্নটা করতে চাই, দুটো ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, এটা ভারতের নির্বাচন চাওয়ার সাথেই রিলেটেড। ভারতকে আসলেই বাংলাদেশে নির্বাচন চায়, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো সাম্প্রতিক সময় পিআর নিয়ে, মানে আমাদের সংসদ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে, সেটা নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনটা আদতে আদতে কার পারপাস সার্ভ করছে, বা আরও যদি সরাসরি বলে এটাকে ভারতের পারপাস সার্ভ করছে না, সেটার প্রশ্নের জবাব খুঁজতে চাই। যেটা নিয়ে প্রাথমিকভাবে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন নিয়ে। তারা সবসময় বাংলাদেশে নির্বাচিত সরকার চেয়েছে বলে বলছে। তাদের যুক্তি আছে, যুক্তিটা তারা যেটা সামনাসামনি দেয় সেটা হচ্ছে, তারা বাংলাদেশ সরকারের সাথে যখনই আলোচনা করতে যায় তখন বাংলাদেশ সরকারের কার সাথে কথা বলবেন, মানে তারা বলতে চান যে সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার্স আছে, যেমন সরকার আছে, উপদেষ্টা পরিষদ আছে, সেনাবাহিনী আছে, স্টুডেন্টস আছে। কথাটা খুব বেশি ভুল না, মানে এই সরকারের আসলে এটা একটা মেজর সংকট যে এই সরকারের বিভিন্ন জায়গায় পাওয়ার সেন্টার্স আছে। তো এটা তারা যুক্তি হিসেবে আনে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের সরকারটাই প্রথম এসছে, এবং সেই সরকারটা, আমি বহুবার বলেছি, ডক্টর ইউনূসের অনেক সমালোচনা থাকলেও ভারতের ক্ষেত্রে তার স্ট্যান্স ওয়াজ এক্সেলেন্ট। সেই কারণেই ভারতের সাথে তিনি যখন একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা চেয়েছেন, মানে ডক্টর ইউনূস অনেক বাড়াবাড়ি কিছু করেছেন তা না, কিন্তু বেসিকটুকুই যখন চেয়েছেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা চায় সেটা ভারতের ভাল লাগে নাই। ভারত শেখ হাসিনার মতো একটা স্লেভ চেয়েছে এখানে, সেই স্লেভ যখন হলো না, ভাল লাগে না। সো ইউনূসের সাথে আসলে তারা কাজ করতে কমফোর্টেবল না, সেই জন্য একটা নির্বাচিত সরকার তাদের জন্য মন্দের ভালো, কিন্তু এটাই তাদের মানে বেস্ট অপশন কিনা সেই প্রশ্ন আমি করছি। নির্বাচন নিয়ে বরাবর যা বলে, 20 আগস্ট আবারও একই রকম বিবৃতি দিয়েছে। তারা বলছে ভারত আবার জানাতে চায়, আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে দ্রুত, অবাধ, শান্তিপূর্ণ, ইনক্লুসিভ নির্বাচন হোক, যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কী ভাবছে তা বোঝা যাবে। ইনক্লুসিভ আমরা বুঝতে পারি আওয়ামী লীগকে বোঝায়, কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচনে থাকতে পারছে না এটা এখন ভারতের লোকজনও স্বীকার করতে শুরু করেছেন। আমি এখানে একজনের বক্তব্য আছে, সেটা পড়ব। বাংলাদেশকে নিয়ে যখনই ভারতে কথাবার্তা হয়, মূলত কয়েকজন হাই কমিশনার সবচেয়ে বেশি কথা বলেন। ভিনাসি, মানে যারা বাংলাদেশে কাজ করেছেন, ভিনাসি ক্রি আছেন, পঙ্কজ সারণ আছেন, হর্ষবর্ধন শ্রীংলা আছেন, পিনাক রঞ্জন চক্রবর্তী আছেন, মানে তারা, আমি আগেও মানে শেখ হাসিনার সময় তারা যখন কথা বলতেন আমি মোটামুটি নিশ্চিত ছিলাম, এখনও আছি, যারা আওয়ামী লীগের বেতনভুক্ত কর্মচারী, ওখানে বসে বসে বেতন পান এবং বসে বসে শেখ হাসিনা কেন থাকা জরুরি নির্বাচন ছাড়াও সে আলাপ করতেন। আর এখন যে ন্যারেটিভটার কথা বলছি, যে শেখ হাসিনাকে উগ্রবাদী, ধর্মীয় উগ্রবাদীরা খেদিয়েছে, তাকে পালাতে বাধ্য করেছে, এবং ডক্টর ইউনূসের সরকার একটা উগ্রবাদী সরকার, মাহফুজ আলম, হিজবুত তাহরির ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর মধ্যে একজন মোটা দাগে একাডেমিক, আমরা তাকে কিছুটা গুরুত্ব দিতাম একসময়, শ্রীরাধা দত্ত, কিন্তু উনিও আসলে বিজেপির লোক। আমরা এখন একটা ইউনিভার্সিটিতে উনি টিচার আছেন, ওপি জিন্দাল ইউনিভার্সিটি। তার আগে তিনি বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, যেটা মূলত বিজেপির অ্যাফিলিয়েটেড বা অ্যালাইন্ড একটা থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে উনি কাজ করতেন সাউথ এশিয়ান ডেস্কে। তো শ্রীরাধা দত্ত বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে, সেখানেও নির্বাচনের কথা বলেছেন। আমি এই যে ডয়চে ভেলের এই রিপোর্টেও তিনি নির্বাচনের কথা বলছেন। তিনি এভাবে বলছেন, বাংলাদেশে নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না, এটা ধরে নেওয়া যায়। এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া বাংলাদেশে একটা স্টেবল বা স্থায়ী সরকার গঠিত হয়। বাংলাদেশে স্টেবল সরকার ভারত চায় কিনা সেটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে, আমি সেই জায়গায় আসবো। আরেকজন সাংবাদিক একই রকম কথা বলছে। শ্রীরাধা বলছেন, ওনার একটা চয়েস আছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং আমার ধারণা শ্রীরাধার এই বক্তব্য অনেকে ব্যবহার করবে বিএনপির বিরুদ্ধে। কেন বলছি একটু পড়ি। শ্রীরাধা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইবে, কারণ জামায়াত ও এনসিপিকে নিয়ে ভারত খুব বেশি আত্মবিশ্বাসী নয়। জামায়াত তো এনসিপিকে চাইবে না, জামায়াতকে চাইবে না, বা জামায়াত ভালো করুক এটা চাইবে না। আমি আসলে এটাকে প্রশ্ন করে রাখতে চাই, একদম ভালোভাবে রাখতে চাই। যাই হোক, পরবর্তীতে শ্রীরাধার আরও বক্তব্য আছে যে এনসিপির সাথে, জামাতের সাথে তার অবস্থা ভালো না, যোগাযোগ ভালো না। আমরা এখন একটু খেয়াল করি, নির্বাচন ডক্টর ইউনূসের চাইতে থাকার চাইতে মন্দের ভালো হতে পারে, কিন্তু ভারতের জন্য সবচেয়ে ভালো হবে যদি বাংলাদেশে একটা অ্যানার্কি হয়, নৈরাজ্য হয়, এবং ভবিষ্যতে বাংলাদেশে একটা দুর্বল সরকার থাকে।
যদি নির্বাচন হয়। এই জায়গাটা মনে রাখতে হবে। নির্বাচন না হওয়া খুবই ভালো অপশন। এনার্কি হলো সুবিধা কি? এনার্কি যখন হবে আমরা মারামারি করবো নিজেদের মধ্যে, আমরা নানা রকম কেওসের মধ্যে জড়িয়ে পড়বো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো শাখি আছে যাতে এমনি শেষ করে দিয়ে গেছে, ওগুলো আরও খারাপ পরিস্থিতিতে যাবে। এর মধ্যে আওয়ামী লীগ ঢুকবে, আওয়ামী লীগের টাকা আছে, আওয়ামী লীগের কিছু লোকজন আছে, তারা নামবে, ভারতের এজেন্সি নামবে, নেমে এমন কেওস তৈরি করতে পারে। সেই কেওসের মধ্যে খুবই সম্ভাবনা আছে সংখ্যালঘু না বলে স্পেসিফিকলি হিন্দু বলা দরকার, কারণ ভারত মূলত হিন্দুদের জন্যই কনসার্ন। তাদের উপরে হামলা হতে পারে, ব্যক্তির উপরে, বাড়ির উপরে, মন্দিরের উপরে, কুড বি এনিথিং। কেওসটা যদি যথেষ্ট বাড়িয়ে নেওয়ার পর্যায়ে চলে যাওয়া যায়, ভারতের কোনো না কোনো ধরনের ইন্টারভেনশনের প্রবাবিলিটিও তৈরি করা যেতে পারে। আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলছি, আজকে একটু ছোট করে বলে রাখি। রাশিয়া যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তার রাশান ভাষাভাষী লোকজনকে তারা অত্যাচারিত হচ্ছে, তারা কোনো না কোনোভাবে চাপের মুখে আছে, এই ন্যারেটিভ দিয়ে ইনভেইট করে এবং সে নিজেকে রাশিয়ান স্পিকিং পিপলের কাস্টেডিয়ান মনে করে। ভারত কিন্তু এই অঞ্চলে হিন্দু জনগণের কাস্টেডিয়ান তাকে বলে, এটা অলরেডি বলছে, সমানে বলছে। আজকে আর বিস্তারিত বলছি না, সুতরাং সেই ন্যারেটিভ তৈরি করে রাখছে। এটা এবার হচ্ছে তা বলছি না, কোনো একদিন ভারত এই বাহানায় এই কাজটা করতে পারে। যাই হোক, এই অ্যানার্কির মধ্যে যখনই চলতে থাকবে তখন আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে। বাংলাদেশে নির্বাচন যদি না হয় তখন কি হবে? তখন কি সেনাবাহিনী আসবে? এই সরকার কি হবে? অসংখ্য ইস্যু তৈরি হবে এবং মানুষ বিরক্ত হয়ে একটা পর্যায়ে আওয়ামী লীগের প্রতি তার সিম্প্যাথি ফিরে আসবে যে ও দুর্নীতি করুক, 2 নম্বরই করুক, নির্বাচন নষ্ট করুক, যাই করুক, একটা স্টেবিলিটি দিয়েছে। কারণ আনস্টেবল অবস্থা থাকার চেয়ে খারাপ কোনো কিছু স্টেটের জন্য হয় না। সো ভারত এটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আনস্টেবল অবস্থা থাকা ভারতের জন্য সবচেয়ে ভালো। শ্রীরাজা যে বলছেন জামায়াতে ইসলামী চাইতে বিএনপি হওয়া ভালো হবে, আমি মনে করি না। মানে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ভারতের বিজেপির, বিশেষ করে ভারতের বলছি না, বিজেপির বেশ লাভ আছে। অন্তত না জিতলেও তাদের যদি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটস পায়, সেটাও তাদের ন্যারেটিভের জন্য খুব সুবিধা। যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে, এটা তাদের ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুব বড় সুবিধা হবে এবং ইন্টারন্যাশনালিও সরকারকে চাপে ফেলার জন্য খুব ভালোভাবে কাজ করবে। বাংলাদেশের সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে সেগুলো তো বটেই, পুরো ভারতের বিভিন্ন জায়গায় রাজনীতির জন্য এটা তাদেরকে সুবিধা দেবে। বিশেষ করে বহুবার বলেছি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 26 সালের মার্চ এপ্রিলের দিকে হচ্ছে এবং মোদি এই রাজ্যটা তাকে জেতার তার জন্য ইগো বানিয়ে ফেলেছেন। গত নির্বাচনের সময় তিনি কোভিড প্রোটোকল ছিল, প্রচণ্ড সমালোচিত হয়েও তিনি প্রায় 20 বার জনসভা করেছেন প্রকাশ্যে এবং তার সবচেয়ে তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচিত যে 2 জন তার দলের, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, দীর্ঘ সময় ওখানে পড়ে থেকেছেন ক্যাম্পেইন করার জন্য, বাট হি ফেইলড। সো এবার তারা চেষ্টা করবেন, এটা তাদেরকে সাহায্য করবে বলে আমি সত্যিই মনে করি। তো জামাত জিতলে ওদের ক্ষতি হবে না। জামাতের এক সময় তীব্র বিরোধী ছিল। আমাদের মনে রাখতে হবে, রাজনীতিতে সেটা ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল হোক, স্থায়ী শত্রু মিত্র আসলে হবে না। স্বার্থ যদি কেউ যদি তার স্বার্থ নিশ্চিত করে, তার পারপাস সার্ভ করে, নতুন ধরনের বন্ধুত্ব হতে পারে। এবার আমি আসছি পিআরের কথা বলে, মানে সংসদ নির্বাচন বা লোয়ার হাউস, যদি আমাদের আপার হাউস হয় তাহলে সংসদটা এখন লোয়ার হাউস হয়ে যাবে। সেই পিআরটা কেন এবং এটা আদতে ভারতের পারপাস সার্ভ করছে কিনা, আমি প্রায় বলছি যে এটা আসলে একটা বার্গেনিং চিপ। বাস্তবে পিআর না হলে নির্বাচনে যাব না ধরনের যে আলাপ জামায়াতে ইসলামী আন্দোলন এরা দিচ্ছেন, এটা আসলে আমি মনে করি যে একটা চাপের জন্য। কিন্তু যদি না হয় তাহলে তখন কি দাঁড়াচ্ছে? ধরলাম বাংলাদেশে পিআরের নির্বাচন হলো, এটা ভারত খুব চাইবে, কারণ আনস্টেবল সরকার, আবারও বলছি, সে ভারতের চাপের কাছে নতি স্বীকার করবে। নেপালে পিআর নিয়ে যখন আলাপ হচ্ছে, সামান্য একটা তথ্য অনেকে খেয়াল করেছি এর মধ্যে, মানে এই তাদের নতুন সংবিধানের পর 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে। এবং আরেকটা তথ্য, সেটা হচ্ছে সেই সরকারটার মেয়াদ সর্বোচ্চ ছিল সেটা ছিল 3.5 বছরের মতো। এর বাইরে আর 4টা সরকার ছিল যেটা 1 বছর পার করতে পেরেছে। মানে এই 5টার বাইরে সব সরকারের মেয়াদ, 13টা যদি 8টা হয়, 8টা 1 বছরের নিচে ছিল। এই হচ্ছে পিআরের অবস্থা। আনস্টেবল সরকার খুব চাইবেন তারা, কারণ যত আনস্টেবল সরকার হবে ততই আওয়ামী লীগকে ফিরিয়ে আনা তাদের জন্য সহজ হবে। সেটা কোন ফর্মে ফেরাবেন সেটা তারা সিদ্ধান্ত নেবেন। নানান খবর আসছে, রাহুল প্রিয়াঙ্কা মডেলে শেখ হাসিনা তার পুত্র এবং কন্যাকে দিয়ে ফেরত আনাতে চান। আলাপ করবো আদৌ কাজ করবে কিনা। তো এটা একটা ব্যাপার। এটা
ধরে নিলাম যে এটা না, কিন্তু এই যে পিয়ারের দাবিতে এখন মাঠে নামা হচ্ছে, এটা যদি শেষ পর্যন্ত গৃহীত নাও হয়, সে সম্ভাবনা আসলে আমি দেখি না, কিন্তু যদি নাও হয়, এই যে মাঠে নামা হলো, কেওস তৈরি হলো, বিএনপির সাথে সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হলো, এগুলো প্রত্যেকটা আমাদের পলিটিক্যাল পরিবেশটাকে নষ্ট করছে। এটা খুব জরুরি কথা। আমরা ধরে নিলাম এই আন্দোলন হলো, কিন্তু এই যে জামায়াতে ইসলামী একটা উদ্ভট দাবিকে, এটা উদ্ভট বলছি, বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমাদের প্রচুর আলোচনা হয়েছে, সেটা আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি এটা নিয়ে কথা বলতে পারি আবারও, বা ওই ভিডিওটা আমি হয়তো আবার পরে এখানে আপনাদের দিয়ে রাখবো যদি পাই। যাই হোক, তো এইটা চাওয়ার মাধ্যমে বিএনপির সাথে জামায়াতের একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, মেজর কনফ্লিক্ট তৈরি হচ্ছে, শত্রুতার পরিস্থিতি তৈরি হচ্ছে। নির্বাচনের অল্প কয়েকদিন বাকি, এর মধ্যে জামায়াত মাঠে মুভমেন্ট করছে। সো এগুলো দিনের শেষে ভারতের পারপাস সার্ভ করছে, এবং ভারতের এজেন্ডা এখানে আমি মনে করি যে ফুলফিলড হচ্ছে। এটা খুবই অ্যালার্মিং জায়গা। এখন কেউ বলতে পারে জামায়াত ইসলামী কি জেনে শুনে এটা করছে, নাকি তারটা করতে গিয়ে পারপাস সার্ভ হচ্ছে? এই জবাব আপনারাও একটু খোঁজার চেষ্টা করুন। আমি এটুকু বলে রাখতে চাই, কোনো এক সময় কারোর সাথে বিরোধিতা ছিল বা শত্রুতা ছিল বলে সেটা কখনো বন্ধুত্ব হতে পারবে না, সেটা কোনো দিন কেউ তার সাথে অ্যালাইন্ড হতে পারবে, এটা বলা যায় না, এটা হয় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার ফাইট করার চিন্তা করছে এখন, 5 আগস্ট পরবর্তী সময় তাদের চিন্তা করাই উচিত। সব দলই করে, কিন্তু জামায়াত এখন অনেক বেশি স্বপ্ন দেখছে, বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর, এবার না হোক তার পরের বার। তো তাদেরও আসলে ভারতের এক্সিস্টেন্সকে ইগনোর করে ভারতের সাথে শত্রুতা লাগিয়ে আসলে ক্ষমতায় যাওয়া থাকা কঠিন হবে। সো জামায়াত ইসলামী সেই চেষ্টা করতে পারে। হোয়াট এভার ইট ইজ, আমি এটুকু অন্তত ইউফেমিস্টিকলিও যদি বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি ইমপ্লিমেন্টেড হয়, সেটা ভারতের পারপাস সার্ভ করবে। যদি নাও হয়, তার নামে আন্দোলন করতে গিয়ে যা যা হচ্ছে, তাতে যে কেওস হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে যে দলগুলোর মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, এগুলো প্রত্যেকটা ভারতের পারপাস সার্ভ করে। বাংলাদেশের সবগুলো দল এখন বা আগামী নির্বাচন ঠিকঠাক হওয়ার পরও যদি মারাত্মক সংঘাতে লেগে থাকে, তার বেনিফিট আওয়ামী লীগ এবং ভারতের চাইতে কেউ বেশি পাবে না, এটুকু বোঝার জ্ঞান আমাদের থাকা উচিত।